গল্প শুনতে চান? বসে পড়ুন। আমার গল্প বই রয়েছে বাংলা সাহিত্য ভাণ্ডার থেকে বাছাই করা কিছু রহস্য, রোমাঞ্চ এবং প্রেমের গল্প। আজ সেখান থেকে একটি অন্যতম গল্প আপনাদের শোনাবো। চলুন শুরু করি। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাট কোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার কাছাকাছি জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি একদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলি পরিদর্শন করতে এসেছেন। এর আগে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বাইরে বেরোলেন। অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে এক সিন্টু প্যান্টলুন ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দই আছে, কিন্তু সবই শহরের মতো। একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পিছন দিকটায় পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ করা গেল 11টা। সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভিতরে নিয়ে গেল। দুপুরের খাবারের ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হলো। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার ধরাচুরো পড়ে যাত্রার জন্য প্রস্তুত হলেন। এর মধ্যেই তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন। তার মধ্যে সব থেকে যেটি কাছে সেটি 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যার সময় তিনি সেই গ্রামে পৌঁছাবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সাইকেলের পিছনে ছোট সুটকেসটিকে বেঁধে সুরনাথ তাতে চেপে পড়লেন। পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা 2 ভাগ হয়ে গেছে। ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু দূর পরে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন? সুরনাথ জিজ্ঞাসা করলেন, কেন? বাঁ হাতি রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ও রাস্তাটা ভালো নয়। সাইকেলে চেপে সুরনাথ বেরিয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার করলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জলা মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও বা শিলাভূমি, কোথাও বা আবার নরম মাটির বুক চিরে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে ধীরে ধীরে সাইকেলে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মাঝারি দৃঢ় শরীর,
মুখশ্রী মোটের ওপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর তিনেক আগে তার স্ত্রী মারা গিয়েছেন। আবার যে বিয়ের প্রয়োজন আছে তা তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু তিনি লাভ করেছেন তাহা তিনি বিসর্জন দিতে চাইতেন না। তিনি যখন মাইল 6 দূরে সেই ত্রিভুজাকার পথের মাঝে পৌঁছেছেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সম্মুখে দুটি পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার ওপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াছন্ন হল। সুরনাথ ওই দুমাথা পথের মাঝে সাইকেল থেকে নেমে পড়লেন। আশেপাশে বা কাছে কোথাও জনমানব নেই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের ওপর টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগে তিনি যদি গন্তব্যস্থলে পৌঁছাতে না পারেন, তাহলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। পোস্টমাস্টার বলেছিলেন বাঁ হাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু দূরত্বে কম, সুতরাং বাঁ হাতি রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চেপে বাঁ হাতি রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে কথা বলেনি। রাস্তার অবস্থা খুবই খারাপ। চারিদিকে বিক্ষিপ্তভাবে পাথর পড়ে রয়েছে এবং অসমতল, কিন্তু সাবধানে চললে আছাড় খাওয়ার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব আজ অস্ত যাবেন। মিনিট 20 সাইকেল চালানোর পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করছে এদিক ওদিক। আরও কিছু দূর এগিয়ে যাবার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন, সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়া। সেখানে খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী নারী বসে আছে। সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে, মুখের ভোল দৃঢ়, মাথায় অযত্ন বিনষ্ট চুলের প্রান্তে একটু পিতলতার আভাস, চোখের তারা বড় বড়। সে কেবল একটি কস্তাপার শাড়ি পরে রয়েছে, অলংকার নেই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করল। দাঁতগুলি কুশুভ্র, গলার স্বর
গভীর ও ভরাট, কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, কিছুতেই পৌঁছাতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে দেখলেন। দূর থেকে যে গ্রামের আওয়াজ পাচ্ছিলেন, সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে। তিনি উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চমকে উঠে যুবতীর দিকে তাকালেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্তোত্তোল পার করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্থলিত স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে তো, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, তা যদি অসুবিধে না হয় এখানেই থাকবো। যুবতী দশন ছট্টা বিকীর্ণ করে হাসল। শেষে তার হাসিটা তরিদ্দি পালির মতো ঝলকিয়ে উঠল। সে বলল, তোমার গাড়ির দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। একটি মাদুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীতবর্ণ দাওয়া এসে পড়ল। বাইরে নিরুদ্ধ অন্ধকার চারিদিক গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাত সরাহত মৃগ, বন্যী মুখ বিবক্ষ পতঙ্গের মানসিক অবস্থা কি কবে বিবৃত করেছে। এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ হীন স্বরে আপত্তি তুললেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়িমুড়কি যদি থাকে তাই খেয়েই শুয়ে পড়ব। ওমা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতে রাত কাটে? রাত উপসী হাতি টলে, তোমার তো লজ্জায় কাজ নেই। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে চা পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করছিলেন কুটিরের মাত্র 2টো ঘর, একটি রান্নাঘর, অপরটি
বোধ হয় শয়নকক্ষ। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের ওপরই হয়তো তার শোয়ার ব্যবস্থা হবে। সেই ভালো হবে। কোনো মতে রাতটা কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে বললেন, বাদ পেরেছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত। পীরের সামনে ভাতের ডালা, প্রদীপটি কাছেই রাখা আছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হু হ্যাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সঙ্গে অন্তত একটু মিষ্টালাপ করবার প্রয়োজন আছে। তাই তিনি শামুকের খোলের ভিতর থেকে গলা বের করে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কাহামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগল। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। আহার শেষে সুরনাথ হাত মুছছিলেন। কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে কলিয়ে যাবে যে। যাও, বিছানা শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাতে কোথায় শোবে সে প্রশ্নও করলেন না। শাস্তিপ্রাপ্ত আসামির মতো তিনি শয়নকক্ষে প্রবেশ করলেন। ঘরে দীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার ওপর তোষক বিছিয়ে বিছানা হয়েছে। সুরনাথ সুটকেসটা এনে কাপড় জামা পরিবর্তন করলেন। তারপর প্রদীপ জেলে রেখে শুয়ে পড়লেন। চোখ বুঝে তিনি পাশের ঘরে খুটখাট ঠুসঠাস ঠুংঠাং বাসন কোষণের শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে আসতে লাগল। চোখ বুঝে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ চট করে ঘুমটা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গেছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ করতে লাগলো।
সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করলেন। 7 দিন পর সুরনাথকে পাওয়া গেল। বাঁ হাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটি একটু দূরে মাটিতে লুটিয়ে পড়েছে। তার পিছনে সুরনাথের সুটকেসটিও রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, ব্রাশ সমস্তই মজুদ আছে। কিচ্ছু খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাত চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হয়ে গেছে, যেন রক্তচোষা বাদুড়ের দেহটি চুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনছিলেন তখন তিনি আক্ষেপ করে মাথা নেড়ে বলেছিলেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে। মায়া বিস্তার করে বেচারাকে টেনে নিয়ে গিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাহাতি রাস্তা ভালো না। উনি শুনলেন না। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। এরকম ধরনের গল্প শোনার জন্য গল্প বই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এরকমই কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।